আচ্ছা, তাহলে জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ, এটা পড়ার আগে আমরা কিছু অ্যানাটমি দেখবো, এটার পিছনে প্যাথোজেনেসিস দেখবো, প্যাথোলজি দেখবো, ক্রস অ্যাপিয়ারেন্স বুঝবো এবং হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স বুঝবো। এই কয়েকটা জিনিস যে কোনো ডিজিজ পড়ার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সেই রোগটা কিভাবে হচ্ছে, দ্যাট মিনস প্যাথোজেনেসিস, এবং প্যাথোজেনেসিস হয়ে সেটা কি হলো, প্যাথোলজি হলো, প্যাথোলজি হওয়ার পরে সেটা গ্রস অ্যাপিয়ারেন্সটা বাহ্যিক দিক থেকে দেখতে কেমন, যেটাকে বলা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক, এবং একই সাথে হিস্টোলজিক্যাল, মাইক্রোস্কোপিক, এইভাবে আমরা দেখব। তারপরে হচ্ছে পেশেন্ট প্রোফাইল, যে কোন কোন বয়সের কোন কোন পেশেন্টদের বেশি হচ্ছে, পেশেন্ট প্রোফাইল। তারপর পেশেন্ট কি বলছে, দ্যাট মিনস সিমটম, আমি কি পেলাম, সেটা হচ্ছে সাইন। তারপর ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। এটাই হচ্ছে আমাদের সব ধরনের ডিজিজ পড়ার একটা বিষয়, স্বাভাবিক। জেস্টেশনাল বা ব্লাস্টিক ডিজিজ, এটা মেইনলি অবস্টেটিক্স এর পড়া, গাইনিকোলজিতে দেয়া হয়েছে। কারণ হচ্ছে যে গাইনোকোলজিতে আমরা টিউমার পড়ে আসছি, ফাইব্রয়েড টিউমার, ওভারিয়ান টিউমার, বিভিন্ন ধরনের মাস পড়ে আসছি। তো এটাও যেহেতু এক ধরনের মাস, অ্যাবনর্মাল মাস বা একদম অ্যাবনর্মাল গ্রোথ, সেই জন্য এটার বিষয়টাকে এখানে আনা হয়েছে। এটা বেসিক্যালি অবস্টেটিক্সের একটা বিষয়। ওকে। জেস্টেশন, জেস্টেশন মানে হচ্ছে প্রেগনেন্সির যে সময়টা, পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে জেস্টেশন। ওকে, একদম কনসেপ্ট পড়ার পর থেকে ডেলিভারি আগ পর্যন্ত, যে বিফোর ডেলিভারি জেস্টেশনাল এজ বলি আমরা। এই জন্য বিভিন্ন ধরনের ট্রাইমিস্টারে ভাগ করা হয়েছে জেস্টেশনাল এজ। আমাদের ভায়াবল এজ বলি, যে একটা শিশু 28 সপ্তাহ পর গেলে সেটা মোটামুটি একটা ভায়াবল এজ পাস করে, পরিপুষ্ট হয়। ওকে, তাহলে মূলত এখানে যে প্রেগনেন্সি হচ্ছে, সেখানে কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রোমোজোমাল কিছু বিষয়ের জন্য। প্রথমে আমরা একটা ছবি যদি দেখি এখানে, যেখানে বিনাইন মোল এবং ম্যালিগন্যান্ট মোলস নামে এই দুইটা বিষয় আছে। এটাকে বলা হচ্ছে হাইড্রাটিফর্ম মোল, কোরিওকার্সিনোমা। আচ্ছা, এটা হচ্ছে হাইলাইটস না আজকের যে এই বিষয়টা, এটা ছবি। আমরা একটু সামনের দিকে গেলে জিনিসটা বুঝতে পারবো ভালো। ওকে, তাহলে আমি প্রথম হচ্ছে একটা ফার্টিলাইজেশন কিংবা একটা কনসেপ্ট কিভাবে করছে, এটা ধারণাটা খুব সিম্পল একটু মনে করে দিচ্ছি, কারণ এই জিনিসটা আজকে পড়ার সাথে সম্পর্কিত। ফার্স্টলি যে আমরা একটা এগ যদি কল্পনা করি, একটা ওভাম, ওভারিতে একটা ওভাম, যদি সেখানে জাস্ট এইট নিয়ে অলরেডি ক্লাস আছে, গ্যামেটোজেনেসিস এখানে বিস্তারিত আছে, আমি শুধুমাত্র কিনোট গুলো বলে যাই। সেখানে বিভিন্ন ধরনের মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে, সেল ডিভিশনের মাধ্যমে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম ভাবে পলিফারেশন হতে থাকে। আচ্ছা, তো এটা কি একটু মনে রাখতে হবে, যে এই ফোর যখন হচ্ছে এটাকে বলা হচ্ছে মরুলা, এবং এড যখন হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। মানে আমাদের ফেস, যেমন প্রথমটাকে বলা হচ্ছে ক্লেভেস। বিভিন্ন ধরনের আমরা এমব্রায়োলজির যে বিষয়গুলো আছে, ফার্স্ট ইয়ারই আমরা এই জিনিসগুলো পড়ে আসছি, যে একটা এমব্রায়ো অর্থাৎ একটা ফিটাস কিভাবে স্টেপ বাই স্টেপ ডে 1 থেকে একদম হচ্ছে 209, একদম 8 মাস 9 মাস, হ্যাঁ, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, এই যে পুরো সময়টা আছে, সেটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করছি, তো সেটাই বলা হচ্ছে এখানে। তাহলে মরুলা এবং ব্লাস্টোলা, এই দুইটা বিষয় পড়ে আসছি। তার আগে একটু বলে ফেলি, যেখানে গেস্টেশনাল মানে হচ্ছে প্রেগনেন্সি, আর ট্রপোব্লাস্ট মানে হচ্ছে সেই মরুলা, তারপরে হচ্ছে সেখান থেকে ট্রপোব্লাস্ট থেকে একটা যে ফেস হচ্ছে, এটা ছবিতে দেখাইলে ভালো বোঝা যাবে। ওকে, তাহলে আমি আরেকটু সামনের ছবিটা আসি, যে যে ডে 1, ডে 2, ডে 3, এভাবে হচ্ছে একটা ফার্টিলাইজড হওয়ার পরে স্পার্ম কিংবা স্পার্মের সাথে একটা এগ যখন আসছে, সেটা নিউক্লিয়াস যখন একসাথে মিলিত হচ্ছে, দেন ফাইনালি ফার্টিলাইজড হচ্ছে। ফার্টিলাইজড হয়ে সেটা বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে সেখানে, এবং বিভিন্ন ধরনের স্টেজ সেখানে নাম দেওয়া হচ্ছে। প্রথমটাকে বলা হচ্ছে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্টুলা, এই যে বিভিন্ন ধরনের নাম দেওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে একটু নামটা মনে রাখতে হবে, বাস এইটুকুই। তারপর এখন যদি আমি একটু প্লাসেন্টার দিকে চলে আসি, যে একটা বেবি যখন আহ, থাকছে পুরা 9টা মাস ধরে প্রেগনেন্সি পিরিয়ডে ইউটেরাসের ভিতরে, তো এই বিষয়টার সাথে এই বিষয়টার হচ্ছে ডিজিজ, জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ। মানে ট্রপোব্লাস্ট যে লেয়ারটা আছে বা যে স্টেজটা আছে, দ্যাট মিনস সে মরুলার পরে যে ট্রপোব্লাস্ট হয়, সেই ডিজিজটা কি বলা হচ্ছে, একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা, কঠিন লাগবে না, একটু বলি সহজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সেই ডিজিজগুলোই হইতেছে ওখানে। ওকে, তো এই লাল অংশটার নাম হচ্ছে প্লাসেন্টা, আর এটার নাম হচ্ছে অ্যামনিওটিক স্যাক, মানে যেটার মধ্যে একটা বেবি পুরা প্রেগনেন্সি পিরিয়ডটা, জেস্টেশনাল পিরিয়ডটা পার করছে। এই
অংশ যেগুলো দেখতে ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড বলি, এটা অনেক সময় বেড়ে যায়, সেটাকে পলিহাইড্রামনিয়াস বলা হয়, কিংবা কমে গেলে অলিগোহাইড্রামনিয়াস বলা হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। তো প্লাসেন্টার এখানে কি করে, যেটার মাধ্যমে সে নিউট্রিশন, বিভিন্ন ধরনের ম্যাটারনাল ব্লাড থেকে সার্কুলেশন, হ্যাঁ, রেসপিরেশন, এই ধরনের কাজ করে। এবং প্লাসেন্টা যদি দেখা যাচ্ছে এখান থেকে সেপারেট হয়ে নিচের দিকে নেমে আসে, এটাকে আমরা বলছি যে প্লাসেন্টা প্রিভিয়া। কিংবা যদি সেখান থেকে না হয়ে যদি প্লাসেন্টা এখান থেকে জাস্ট সেপারেট হয়ে আসে, নিচে না নামে, সেটাকে বলা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এটা অন্য এক ডিজিজ আছে। আচ্ছা, এটা আমার আজকে ক্লাসের জন্য লাগবে না। তাহলে আজকের ক্লাসের জন্য যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে বিষয়টা হাইড্রাটিফর্ম মোল কিংবা মোলার প্রেগনেন্সি। তো এই দুইটা জিনিস হচ্ছে আমি প্রথম পড়ব। ওকে, ফার্স্ট আমি একটু ড্র করা খুব কঠিন মাউস দিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ধরে নেই যে সাপোজ এ ওভাম, দিস ইজ ফার্টিলাইজড বাই স্পাম। ওকে, ভালো বোঝা যাচ্ছে তা না। তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা পড়ে আসছি যে একটা মানে ফার্টিলাইজেশন হওয়ার জন্য দুইটা বিষয় থাকে, একটা এক্স এক্স ক্রোমোজোম থাকে মাদারের, একটা হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম থাকছে, এটা হচ্ছে বাবার। ওকে, দিস ইজ এ প্রাইমারি কনসেপ্ট। এখান থেকে একটা আসছে, বাবার থেকে একটা আসে, কোনটা আসে সেটা জানি না। বাট ইন দ্য কেস অফ মোলার প্রেগনেন্সি, যেটা আমরা আজকে পড়তেছি, বা হাইড্রাটিফর্ম মোল, সেখানে যেটা হচ্ছে যে টোটালি মায়ের নিউক্লিয়াসের মধ্যে, দ্যাট মিনস এখানেই হচ্ছে ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে, এখানে কোনো ক্রোমোজোম থাকে না, শুধুমাত্র ওখানে ওভামটা থাকে, এটার ভিতরে কিছুই থাকে না। তার ফলে যেটা হয় যে বাবার থেকে শুধুমাত্র এক্সটা এখানে চলে আসে, আর এখানে কিছুই থাকে না, এখানে জিরো, কিছুই থাকে না। তারপরে যেটা হচ্ছে দেন, এটা একটা স্টেজ, সবসময় একটা থেকে দুইটা এটা পরিবর্তন মাইটোসিস হবে। তার ফলে আবার সেকেন্ড স্টেজে যেটা হচ্ছে, আবার এক্সটা আবার একটা থেকে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, একটা থেকে দুইটা হচ্ছে, এক্স এক্স হচ্ছে। ওকে, তার মানে এখানে যে দুইটা এক্স আমি পাচ্ছি, যে ডিপ্লয়েড ক্রোমোজোম যেটা আছে, এটা সম্পূর্ণটাই আসছে প্যারেন্টাল সেল থেকে, দ্যাট মিনস সম্পূর্ণ স্পাম থেকে আসছে। এটার ফলে যেটা হচ্ছে, আমরা যদি একটু এখানে ড্র করতে চাই ইউটেরাস, ওফ, ও কেটে গেল কেন? আচ্ছা, তাহলে মানে এটা একটা ধরে নেন যে দিস ইজ এ ইউটেরাস। খুব বেশি ভালো হয়েছে যে তা না, মোটামুটি বোঝা যায়। আচ্ছা, দেন তারপরে যেটা হচ্ছে, মাঝখানে আমি যদি একটা লেয়ার রাখি এখানে, ওকে, দ্যাট মিনস দ্য ইনার দ্য লেয়ার, যেটা কি আমরা বলছি যে আজকে চা না দিল, ওকে, মায়োমেট্রিয়াম। আচ্ছা, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে একটু বলেন, হ্যাঁ, আমি আসলে বুঝতেছি না যে কঠিন হয়ে যাচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে যেটা হচ্ছে যে প্লাসেন্টা ফর্মেশন হচ্ছে, এখানে অনেকগুলো স্টেজ আছে, এখানে নিষিক্ত হওয়ার পর থেকে, ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে না আসছে। এখানে আমি ধরে নিই দিস ইজ প্লাসেন্টা, মানে এই যে লেয়ারটা যেটা আছে, এটাই হচ্ছে প্রেগনেন্সি যখন পিরিয়ড কনসেপশন যখন হচ্ছে, কর্পাস লুটিয়াম প্রেগনেন্সি যখন হচ্ছে, পুরা যে ইনার লেয়ারটা যেটা আছে মায়োমেট্রিয়াম, এটা কি তখন ডেসিডুয়া হয়ে যাচ্ছে, ডেসিডুয়া। ওকে, ডেসিডুয়া, দিস ইজ কল্ড ডেসিডুয়া। আচ্ছা, তারপর এখানে যেটা হচ্ছে যে প্লাসেন্টা ফর্মেশন করছে,
এটা হচ্ছে কি নর্মাল বেবি, হ্যাঁ, এটা কি মানে বুঝে নিতে হবে একটু, হ্যাঁ, খুব বেশি ভালো ছবি আঁকতে পারি না আমি। নর্মাল একটা বেবি এখানে হয়েছে, যখন কি হয় যে ইমপ্লান্টেশন যখন ঠিক মতো হয়, একটা স্পাম এবং ওভাম যখন সেখানে যখন সবগুলো উপাদান ঠিক থাকে, ক্রোমোজোম ঠিক থাকে, তখন হচ্ছে। বাট ইন দ্য কেস অফ মোলার প্রেগনেন্সি, হেয়ার ফিটাস অ্যাবসেন্ট, এখানে থাকবে না, মায়ের থেকে যেটা আসছে এখানে প্লাসেন্টা ঠিকই কিন্তু হয়েছে, এখানে প্লাসেন্টা প্লাসেন্টা এখানে ঠিকই আছে, বাট যেহেতু ফিটাস হচ্ছে না, এটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন যেহেতু এখানে ইমব্রায়ো নাই, বেবি নাই, তখন সেই জিনিসটা এরকম ভাবে গোল গোল এরকম সেল তৈরি হয়। নর্মালি যখন স্পাম এবং ওভাম সেখানে যখন নিউক্লিয়াস ঠিক মতো না থাকে, তখন এরকম ভাবে গোল গোল এরকম ভাবে স্টর্ম লাইক, হ্যাঁ, এরকম ভাবে থোকা থোকা হয়, স্নো স্টর্ম প্রজেকশন। এটা যদি আমরা ইউএসজি করি, ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে সেটা দেখতে পারবো যে এখান থেকে এরকম ভাবে স্টোম লাইক স্নো স্টোম অ্যাপিয়ারেন্স এরকম ভাবে হয়ে যাচ্ছে, এখানে কোনো ফিটাস নাই। আচ্ছা, কোনো ফিটাস নাই, ফিটাসের কোনো পার্ট নাই, দিস ইজ এ হাইপারপ্লেশিয়া বা হাইপারপ্লেশিয়া বলতে পারি, বা অ্যানাপ্লেশিয়া বলতে পারি। হাইপারপ্লেশিয়াটাই বেশি হচ্ছে, সেলের বিভাজন হচ্ছে এখানে। কোন সেলের বিভাজন হচ্ছে? ট্রপোব্লাস্টই বিভাজন হচ্ছে, ট্রপোব্লাস্ট। ট্রপোব্লাস্ট কি? যে আমরা যখন পড়ে আসছি যে ওই যে ওখানে একটা মরুলা থাকে, মরুলার পরবর্তী ফেস, হ্যাঁ, মরুলা এরকম গোল থাকে, তারপরে হচ্ছে পরবর্তীতে যেটা হয়ে যাচ্ছে ট্রপোব্লাস্ট, এরকম গোল হয়ে যাচ্ছে, এরকম এরকম হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রপোপ্লাস্ট। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে প্যাথোজেনেসিস। কিভাবে প্যাথোজেনেসিস হয়েছে? যে যদি এখান থেকে এক্স শুধুমাত্র বাবার থেকে আসে, প্যারেন্ট থেকে যদি আসে, মায়ের থেকে যদি কোনো এক্স না আসে, তখন বাবার থেকে দুইটা ডিপ্লয়েড তৈরি হচ্ছে, এবং ফাইনালি যেটা হচ্ছে এখানে যখন ইমপ্লান্টেশন করছে, তখন এরকম গ্রেপস লাইক এরকম ভাবে আঙ্গুর যেরকম গ্রেপস আছে এরকম ভাবে এরকম থোকা থোকা হচ্ছে। এটা কিভাবে কনফার্ম করতে পারবো? এটা হচ্ছে আমরা প্রথম বললাম হচ্ছে প্যাথোজেনেসিস, যে এইভাবে রোগটা হলো, যেটা হলো সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি। ওকে, মোলার প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, অথবা এটার একটা নামটা হচ্ছে হাইড্রাটিফর্ম মোল, হাইড্রাটিফর্ম মোল। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা, হাইড্রাটিফর্ম মোল চলে গেল। দেন তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি এটা আমি যেটা দেখতে পারবো, এখান থেকে যদি আমি সেল নিয়ে পাঠানো হয়, তখন আমি এটা দেখতে পারবো যে হ্যাঁ, দিস ইজ দেয়ার ইজ নো ফিটাল মেমব্রেন, নো ফিটাল পার্ট, এটা আমি দেখতে পারবো। এবং প্যাথোলজি মানে মাইক্রোস্কোপিক্যালি সেটা বুঝতে পারলাম। ম্যাক্রোস্কোপে যেটা খালি চোখে দেখতে পাবো, সেটা হচ্ছে যদি এরকমটা হয়, তখন এটা তো ভরে যাচ্ছে, মানে এই জিনিসটা এরকম গোল 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 হয়ে যাচ্ছে। তখন যদি আমি পিভি এক্সামিনেশন করি, পার ভেসেল এক্সামিনেশন, তো অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম ভাবে সার্ভিক্স যদি আমি সেখানে ডাইলেট করি, ডাইলেট করতে হয় না, এমনিতেই বোঝা যাচ্ছে যে সেখানে এরকম গ্রেপস লাইক এরকম আছে, আর এখানে যদি হাত রাখি, তখন আমি এরকম ভাবে টেন্ডার ফিল করতে পারবো, বুঝতে পারবো। দিস ইজ এ হাইড্রাটিফর্ম মোল। আচ্ছা, এটা কাদের হয়? স্পেশালি যারা হচ্ছে আর্লি ম্যারিজ এবং অথবা লেট ম্যারিজ, এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে বেশি এটা প্রভাব, রিস্ক ফ্যাক্টর দেখা দেয়। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এই মোলার প্রেগনেন্সি কিংবা হাইড্রাটিক ফর্ম যারা হচ্ছে রাইস সিডার, মানে আমরা হচ্ছে যে যে সমস্ত দেশে মানে ভাত বেশি খায়, ভাত, তো তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মোলার প্রেগনেন্সিটা কিংবা হাইড্রাটিক ফর্ম মোল এটার হচ্ছে প্রবাবিলিটি বেশি থাকে। তো দিস ইজ প্যাথোজেনেসিস, প্যাথোলজি, মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। এটাই হচ্ছে আজকে ক্লাসের মূল থিমটা, যে কিভাবে হচ্ছে স্পেশালি ক্রোমোজোমটা মনে রাখতে হবে। দেন তারপর হচ্ছে ইমপ্লান্টেশন যখন হচ্ছে, সেখান থেকে যখন সেটা ডিভিশন হচ্ছে, ডিভিশন হওয়ার পর থেকে যেহেতু এখানে ফিটাস নেই, ফিটাল কোনো পার্ট নেই, এটা হয়ে যাচ্ছে তখন এরকম গ্রেপস লাইক স্নো স্টর্ম, যেটাকে বলা হচ্ছে অ্যাপিয়ারেন্স, এরকম হয়ে যাচ্ছে। এটা আমরা ইউএসজি করলে, নর্মাল একটা ইউএসজি করলে আমরা বুঝতে পারবো, আর কিছুই লাগবে না। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় আছে। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে মোল, হাইড্রাটিক ফর্ম মোল গেল। এটা আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কমপ্লিট
আর একটা হচ্ছে পার্শিয়াল, ওকে, একটা হচ্ছে কমপ্লিট, আর একটা হচ্ছে পার্শিয়াল মোড। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যেটা হচ্ছে কিন্তু কমপ্লিট মোল দেখতে পেলাম, মানে পুরা ইউটেরাসটা যেটা আছে, অ্যামনিওটিক স্যাক যেটা আছে, সেটা কিন্তু পুরাটা কিন্তু এরকম ভাবে এই স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, যেটা বরফের মতো এরকম বা আঙ্গুরে থোকার থোকার মতো যেটা বলছি, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাহলে এটাকে কমপ্লিট, তাহলে কমপ্লিটটা অলরেডি আমাদের শেষ হয়ে গেল। ওকে, এখন পার্শিয়ালটা ক্ষেত্রে বলি। কারণ পার্শিয়ালটার ক্ষেত্রে সেখানেও একটু আলাদা। সেখানে কেমন, এখানে যদি একটু বলি, আবার একটা হচ্ছে এখান থেকে একটা ওভাম ড্র করি। এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু এক্সেস যে ক্রোমোজোমটা মায়ের, সেটা কিন্তু ঠিকই আছে, কি বলে স্পাম আছে, এটাও ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে দুইটা স্পাম একসাথে ফার্টিলাইজড করে ফেলছে এটাকে, এই একটাকে, এই এক্স এক্স যেটা আছে এইটাকে, দুটা স্পাম এক্স ওয়াই এক্স ওয়াই দুইটা হচ্ছে ফার্টিলাইজড করে ফেলছি। তার ফলে যেটা হচ্ছে যে এখানে ক্রোমোজোম সংখ্যাটা হয়ে যাচ্ছে, আগে যেটা পড়ে আসছিলাম 23 23, অর্থাৎ এই এখানে হচ্ছে 23, এখানে হচ্ছে 23, তাহলে হয়ে গেল কত, 46 ক্যারিওটাইপ ক্রোমোজোম। ওকে, দেন পার্শিয়ালে যেটা হচ্ছে এখানে এক্স এক্স ওয়াই, যেহেতু দুইটা, এখান থেকে দুইটা থেকে আসছে, ওভারঅল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। তখন হয়ে যাচ্ছে কত, তো এখানে ছিল 46 ছিল, এখানে যেহেতু আরেকটা প্লাস হয়েছে 23, এখানে হয়ে যাচ্ছে 69, 69 কি হয়ে যাচ্ছে, এক্স এক্স ওয়াই, দিস ইজ কল্ড পার্শিয়াল হাইড্রাটিফর্ম মোল। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে, একটা আবার যদি একটা ইউটেরাস যদি আমরা এখানে দেখি, এখানে কিছুটা, তো এখানে তো যেটা হচ্ছে যে প্লাসেন্টাই থাকে, কিছুটা ফিটাল পার্ট থাকবে এখানে, আবার কিছুটা এরকম স্টোন থাকবে। অ্যামনিওটিক স্যাক যদি আমি দেখি, এটা করে দেখতে পারবো যে এখানে কিছুটা ফিটাল পার্টও আছে, ফিটাস, ফিটাল মেমব্রেন যেটাকে বলছি, কোরিওরিক ভিলাই, ফিটাল মেমব্রেন থাকবে, এবং কিছুটা মোলও থাকবে, মোল প্রজেকশন। দিস ইজ কল্ড পার্শিয়াল, এই যে এটা ধরে বললাম পার্শিয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। দেন, তো এটা তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারবো। আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যালি একটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে বিটা এসসিজি, হিউম্যান ক্রোনিক গোনাডোট্রপিক হরমোন। দিস ইজ প্লে রোল ফর ইন প্রেগনেন্সি পিরিয়ড। এটার একটা ভূমিকা আছে কমপ্লিট কিংবা হচ্ছে পার্শিয়াল যে মোলার প্রেগনেন্সি হচ্ছে বা হাইড্রাটিফর্ম মোল হচ্ছে, সেটা যখন, এটা নর্মালি বোঝাই যাচ্ছে, যখন পুরা ইউটেরাসটা যখন এরকম ভাবে প্রজেকশন হয়ে থাকে, এবং যত বেশি প্রজেকশন থাকবে স্ট্রম লাইক, যেটাকে সিনসিওট্রোপোব্লাস্ট বলা হচ্ছে, তো সেখান থেকে এই সিনসিওট্রোপোব্লাস্ট বা সাইটোট্রোপোব্লাস্ট যেটা, এটা স্লাইডে একটু ছবি দেখাইলে বোধ হয়, এই যে আমরা যদি দেখি যে এই যে স্ট্রাকচারটা যদি দেখতে পাই, এটা যে বাইরের যে লেভেলটা আছে এটাকে বলা হচ্ছে সিনসিওট্রোপোব্লাস্ট, আর মাঝখানে যেটা আছে সাইটোট্রোপোব্লাস্ট। এই সিনসিওট্রোপোব্লাস্ট যেটা, সরি সিনসাইটোট্রোপোব্লাস্ট, সিনসাইটোট্রোপোব্লাস্ট থেকে এই বিটা এসসিজি লেভেল কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা,
তাহলে কমপ্লিটের মধ্যে সব থেকে বেশি বিটা এসসিজি তৈরি হচ্ছে। কমপ্লিট যখন হচ্ছে তখন এটার মধ্যে লেভেলটা বিটা সবচেয়ে বেশি তৈরি হচ্ছে, এসসিজি হরমোনটা বেশি তৈরি হচ্ছে ইন কেস অফ কমপ্লিট মুলার প্রেগনেন্সি। অ্যাজ ফর ওয়াই, এটার ফলে যেটা হচ্ছে যে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম অর ভমিটিং, এই জন্য সব থেকে দেখা যাচ্ছে যে বেশি যদি ভমিটিং হয় ইন দ্য আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি, 12 সপ্তাহের দিকে কিংবা তার আগে যদি হয়, we have to think it may be a molar pregnancy, বিকজ বিটা এসসিজি যখন খুব বেশি পরিমাণে থাকে তখন হচ্ছে এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম কিংবা ভমিটিং বা মর্নিং সিকনেসটা বেশি দেখা যাচ্ছে। ইন কেস অফ প্রাইমিপ্যারা, প্রাইমিপ্যারা হচ্ছে যারা প্রথমবার হচ্ছে বেবি করছে, বেবি যারা চাইল্ড বার্থ করছে, ওকে। আর পার্শিয়ালের মধ্যে কিছুটা কম থাকে বিটা এসসিজি। একই সাথে আরেকটা বিষয় থাকে, যেহেতু বিটা এসসিজি আছে তার কি আলফা এসসিজি আছে না? হ্যাঁ, আলফা এসসিজিও একটা বিষয় আছে। দেখা যাচ্ছে আলফা এসসিজির এর কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, যেটা হচ্ছে যে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এই ধরনের রিসেপ্টরের মতো কিছুটা কাজ করে এই আলফা এসসিজি, যার ফলে যেটা হচ্ছে যে যাদের হচ্ছে মোলার প্রেগনেন্সি হচ্ছে তাদের টিএসএস লেভেলটা বেশি থাকলে থাইরোটক্সিকোসিস বলি বা হাইপার থাইরয়েডিজম এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, গয়টা ডেভেলপ করতে পারে, শরীর ফুলে যেতে পারে। একই সাথে অ্যাফেসিস খুব কম পরিমাণে এটা রোল পালন করছে, কিন্তু বেশিরভাগটা করছে টিএসএইচ। তাহলে এখান থেকে আমরা যেটা আসবো কনক্লুশনে, যেটা বলতে চাই যে ফার্স্টলি উই হ্যাভ টু ডায়াগনোসিস। কিভাবে ডায়াগনোসিস? এক নাম্বার হচ্ছে ইউএসজি, দেন তারপরে হচ্ছে যেটা করে বিটা এসসিজি, নট আলফা এসসিজি, বিকজ আলফা এসসিজি টিএসএস 3 বা হচ্ছে ওটা থেকে হতে পারে, এই জন্য স্পেসিফিক হচ্ছে বিটা এসসিজি। এই দুটা দিয়ে কনফার্ম করবো যে হ্যাঁ দিস ইজ এ মোলার প্রেগনেন্সি অর নট। মোলার প্রেগনেন্সি or hydatid formol, দিস ইজ, এটাই হচ্ছে মূল যে বেসিক যে বিষয়টা আছে, এটাই হচ্ছে ক্লাস। তাহলে আমরা এখন স্লাইডে ফিরে যাই, সেখান থেকে হাইড্রাটিক ফম্বো বা মোলার প্রেগনেন্সি এটা বুঝতে পারলাম। আরেকটা বিষয় রয়ে গেছে কোরিওকার্সিনোমা, খুবই সিম্পল। কোরিওকার্সিনোমা, কার্সিনোমা থেকে বুঝতে পারছি দিস ইজ এ ক্যান্সার। যখন হাইড্রাটিক ফম্বল, আবার একটু ছবিতে চলে যেতে হবে, দিস ইজ ইউটেরাস। যদি আমি এটা সাকশন ইভাকুয়েশন বলি, তো এটা তো অপারেটিভ কেস, এটা তো ওষুধ দিয়ে সারানো যাবে না। তো এখান থেকে কি করা হচ্ছে, এখান থেকে সাকশন করা হচ্ছে, এক ধরনের সিরিঞ্জের মধ্যে দেওয়া হচ্ছে, এখান থেকে নেগেটিভ প্রেশার দিয়ে সবগুলোকে বের করা হচ্ছে, এখানে বাইরে দিকে বের করা হচ্ছে। দিস ইজ এ সাকশন ইভাকুয়েশন বলা হচ্ছে, নট ডিএনসি। সাকশন অ্যান্ড ইভাকুয়েশন, ইভাকুয়েশন মানে কি ভিতর থেকে বের করা, সাকশন অ্যান্ড ইভাকুয়েশন, নট কিউরেটিস, নট ডিএনসি। ডিএনসি এখানে করা হয় না, বের করা হচ্ছে। বাট যদি কোনোভাবে যদি কিছু কিছু যদি স্ট্রোম বা কিছু কিছু মোল যদি থেকে থাকে, হ্যাঁ সাইডে যদি কিছু কিছু থেকে থাকে, দিস ইজ ফর্ম ইন কোরিওকার্সিনোমা, ওকে। যেটা আছে যদি কিছুটা থেকে থাকে তখন এটাই হচ্ছে কোরিওকার্সিনোমা তৈরি করছে, কোরিওকার্সিনোমা। এইটুকু বুঝতেই চলবে। দেন ওকে, আমরা তাহলে নেক্সট এখন জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ, এখন আমরা পড়লেই বুঝতে পারবো সব। অ্যাবনর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ট্রপোব্লাস্ট। ট্রপোব্লাস্টটা কি? দিস ইজ দ্য ফেস। কখন হচ্ছে? মরুলার পরে যে ফেসটা হচ্ছে এটাকে ট্রপোব্লাস্ট বলছি। কন্টিনিউ ইভেন বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি কল্ড। প্রেগনেন্সি শেষ হওয়ার পরে এক ধরনের ট্রপোব্লাস্টের অস্বাভাবিক গ্রোথ, বৃদ্ধি হতে থাকে, আমরা যেটা দেখে আসলাম। ট্রপোব্লাস্টটা কি? ট্রপোব্লাস্ট হচ্ছে যে পার্সেন্টেজের সেল, সেটাই হচ্ছে ট্রপোপ্লাস্ট। পার্সেন্টেজে ড্র করে আসলাম একটু আগে, সেটাই হচ্ছে ট্রপোপ্লাস্ট, ওকে। দেন এখানে
যে ডিজিজগুলো হচ্ছে ট্রপোব্লাস্টিক ডিজিজ অলরেডি বলা হয়ে গেছে। হাইড্রাটিফর্ম মোল এটা হচ্ছে বেনাইন থাকবে, নন ক্যান্সারাস। দেন তারপর এটা যদি ঠিকমতো যদি ট্রিট করা না হয় তাহলে কোরিওকার্সিনোমার দিকে যাবে। এন্ড তারপরে যেটা বিনাইন এবং ম্যালিগন্যান্টের এই দুইটার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ইনভেসিভ মোল, যেটা যে এটা হচ্ছে হাইড্রাটিফর্ম, দেখা যাচ্ছে যে এটা ভালো হয়ে যায় যদি সাকশন করে সবগুলো বের করা হয়, ভালো হয়ে যায়। কিন্তু এই কিছু যদি থেকে যায় সেটাই হচ্ছে আস্তে আস্তে ইনভেসিভ একটা অবস্থা তৈরি করছে এবং ফাইনালি এটা কোরিওকার্সিনোমার দিকে যাচ্ছে। এটাকে একটা ক্লাসিফিকেশন করা আছে বইয়ের মধ্যে, জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ, হাইড্রাটিফর্ম মোল, যেটাকে কমপ্লিট এবং ইনকমপ্লিট দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আগেই দেখিয়ে আসলাম যে কমপ্লিটের মধ্যে পুরো ইউটেরাসটা যেটা আছে এটার ভিতরে স্টোম লাইক অ্যাপিয়ারেন্স দিয়ে ভরে যাবে এবং ইনকমপ্লিটের মধ্যে কিছুটা ওখানে ফিটাল পার্ট থাকবে, কিছুটা ফিটাল টিস্যু থাকবে, একই সাথে স্টোম লাইক যেগুলো আছে ওটা থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক নিউপ্লেশিয়া। নিউপ্লেশিয়া এটা হচ্ছে ডিজিজ, এটা হচ্ছে নিউপ্লাসিয়া। নিউপ্লাসিয়া মানে কি, যে ইনক্রিজ নাম্বার অফ সেল, সেল ডিভিশন হচ্ছে সেখানে নিউপ্লাসিয়া, কিংবা হাইপারপ্লেশিয়া হয়ে যাচ্ছে, সেখানে সেলের মরফোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যখন মরফোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো সেলের, ইট মে টার্ন টু ক্যান্সার। এটা হচ্ছে প্যাথোলজির পড়া, এটা এখানে একটু বুঝতে হবে প্যাথোলজির বিষয়গুলো, যে অ্যাট্রোফি, হাইপারট্রোফি, হাইপারপ্লেশিয়া, মেটাপ্লেশিয়া, অ্যানাপ্লেশিয়া, এটা জেনারেল ফিজিও প্যাথোলজির পড়া সেখানে আসছে। দেন নিউপ্লাসিয়া হচ্ছে ডিভিশন হয়ে যাচ্ছে পারসিস্টেন্ট হাইড্রাটিফর্ম মোল, যখন এটা স্থির হয়ে আছে, হাইড্রাটিফর্ম মোলটা ওখানেই আছে, যেকে ট্রিটমেন্ট করা না হচ্ছে কিংবা সেখান থেকে কিছু রয়ে গেছে, পারসিস্ট করছে, সেখানে স্থির হয়ে আছে। আর মাঝামাঝি অবস্থা যেটা, সেটাকে বলা হচ্ছে ইনভেসিভ। আর যখন ফার্স্ট একদম আলটিমেট স্টেজে সেটা হচ্ছে কোরিওকার্সিনোমা হয়ে যাচ্ছে এটা। তো এই জন্য আমাদের সবসময় যে হাইড্রাটিভ ফর্ম যেটা আছে, কমপ্লিট কিংবা ইনকমপ্লিট, এটাই হচ্ছে ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট করতে পারি, তার ট্রিটমেন্ট বলতে এখানে সার্জিক্যাল অপারেটর পুরাটাই, তবেই এটা হচ্ছে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। হাইড্রাটিভ ফর্ম মোল আমরা একটু ছবি দেখতে পারি এখানে। দিস ইজ এ অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য এমব্রায়ো হোয়ার দেয়ার ইজ এ পার্টলি ডিজেনারেশন কিংবা পার্টলি হাইপারপ্লাস্টিক। কিছুটা হচ্ছে ক্ষয় হতে পারে, আবার কিছুটা হচ্ছে এরকম ভাবে হাইপারপ্লাস্টিক বলতে কি এখানে একটা সেলের যে একটা পরিবর্তন সেটা হতে পারে। ইট ইজ বেস্ট রিগার্ডেড, এটাকে ধরা হয়, মনে করা হয় যে বিনাইন নিউপ্লাসিয়া অফ দ্য কোরিয়ন। কোরিয়ন বলতে কি, যে প্লাসেন্টার সাথে যেটা ছবি 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 আঁকতে হবে। প্লাসেন্টা যদি আমি জাস্ট একটু ড্র করি, প্লাসেন্টা, তো এটার সাথে কি হচ্ছে, আম্বেলিকাস দিয়ে আমাদের একটা বেবি, কি হলো, বেবি তো হইলো না কিছু, যাই হোক। তো এই যে যেটা কি বলে আসছিলাম এখানে, কোরিয়ন, এই যে যে লেয়ারটা দেখতে পাচ্ছি দিস ইজ এ কোরিয়ন। এখানে এরকম প্রজেকশন থাকে যেটাকে ভিলাই বলা হচ্ছে, ভিলাই প্লাসেন্টার মধ্যে আছে। তো এটার মাধ্যমে কি হচ্ছে, যে এটা তো পুরাটাই একটা অ্যামনিওটিক স্যাক তৈরি হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ব্লাড, নিউট্রিশন, অক্সিজেন, বিভিন্ন ধরনের বিষয়। ওকে, আর কিছু না, এইটুকু মনে রাখতে পারলেই চলবে। কোরিয়ন বলা হচ্ছে যে এটাকে, হাইড্রাটিফর্মটাকে বিনাইন হিসাবেই বিবেচনা করা হচ্ছে, বাট এটা একটা পটেনশিয়াল থাকে, মেলিগন্যান্ট পটেনশিয়াল, একটা ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে ইন কেস অফ মেল ট্রিট, অথবা যদি সেটাকে ট্রিট করা না হয়। তো এখানে ছবি দেওয়া আছে দেখেন, এখানে 23 স্পাম থেকে আসছেন, গ্যামেট থেকে আসছে মেল, এখানে কোনো কিছুই নাই, জিরো। তার ফলে এটা হচ্ছে দুইবার হচ্ছে কি বলে এটাকে, ডিভিশন হয়েছে, সেল ডিভিশন হচ্ছে, এক্স এক্স 46 হয়েছে, হওয়ার পরে ফাইনালি এখানে কিন্তু ফিটাস তৈরি হতে পারেনি। বাট বিকজ ফিটাস তৈরি হওয়ার জন্য অবশ্যই মেল এবং ফিমেল দুইটা কিন্তু এখানে গ্যামেট কিন্তু আমাদের লাগছে। দিস ইজ দ্য হাইড্রাটিফর্ম মোল, এবং এটাই হচ্ছে ক্লাসিফিকেশন, যেটাকে আমরা পার্শিয়াল এবং কমপ্লিট নামে পড়ে আসছি, এতক্ষণ ধরে পড়ে আসছি। যে হাইড্রোপিক ভিলাই উইল বি প্রেজেন্ট অ্যালং উইথ দ্য নর্মাল ভিলাই অ্যান্ড দ্য ফিটাস, যে কিছুটা ফিটাসের টিস্যু থাকবে এবং একই সাথে সে ক্রেপস লাইক সেটাও কিছুটা থাকবে। ইট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি, বুঝতে পারলাম যে এটা ক্রোমোসোমের প্যাটার্নের জন্য এরকমটা হচ্ছে। একই সাথে কমপ্লিট মোল, অল দ্য কোরিয়নিক ভিলাই আর চেঞ্জড টু হাইড্রোপিক ভিলাই। বুঝতেই পারলাম হাইড্রোপিক মানে এরকম গোল গোল ভেসিকালের মতো এরকম ভিলাই হয়ে যাচ্ছে, গোল প্রজেকশন হয়ে যাচ্ছে। এই স্মল অ্যামনিওটিক স্যাক মে বি প্রেজেন্ট, থাকতে পারে, হুইচ ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, সেটা বোঝা যাচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। অ্যামনিওটিক স্যাক যেটা থাকে সেটা
বোঝাটা কঠিন হয়ে যায়। তো এটাই হচ্ছে হাইড্রাটিফর্ম মোল। এখন মোলার প্রেগনেন্সি, দিস ইজ সেম থিংস, একটু ভিন্নভাবে বলা হয়েছে। মোলার প্রেগনেন্সি ইজ অ্যাবনর্মাল প্রেগনেন্সি ক্যারেক্টারাইজ গ্রসলি বাই মাল্টিপল গ্রেপস লাইক ভেসিকল ফিলিং অ্যান্ড ডিস্টেন্ডিং দ্য ইউটেরাস। ইউটেরাসের ভিতরে এরকম ভাবে ডিস্টেন্ডিং হয়ে থাকে, ফেপে থাকে, ফোলা থাকে, এরকম আঙ্গুরের থোকার মতো এরকম ভাবে থাকে। এটাই হচ্ছে মোলার প্রেগনেন্সি। ইউজুয়ালি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ইনটেক্ট ফিটাস, যে ফিটাস না থেকে এই বিষয়গুলো থাকছে। ম্যানেজমেন্ট অফ মোলার প্রেগনেন্সি। আচ্ছা, এখন আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে। পেশেন্ট কোন এজের ক্ষেত্রে বেশি হচ্ছে? টিনেজ অ্যান্ড এলডারলি পেশেন্ট, এদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা হচ্ছে। অথবা হাইপারেটি, যাদের হচ্ছে বেশি ছেলে মেয়ে, তাদের একটা প্রভাবল এইটা হচ্ছে ডায়াগনোসিস কিংবা পেশেন্টের প্রোফাইল। তারপর পেশেন্ট কি সিমটম বলবে, পেশেন্ট কি বলছে আমাকে? শর্ট পিরিয়ড অফ অ্যামনোরিয়া, যেহেতু প্রেগনেন্সি হওয়ার পর থেকে কি হয়ে যাচ্ছে, সাপ্রেশন হয়ে যাচ্ছে, সেখানে ফেসে আসতে পারতেছে না ওখান থেকে, আর সেই জন্য সেটা অ্যামোনিয়া হয়ে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন অফ হয়ে যাচ্ছে, মর্নিং সিকনেস কিংবা ভমিটিং দেখা যাচ্ছে, হাইপারমেসিস গ্র্যাভিটারাম। খুব পেশেন্ট এটা সব থেকে বেশি যে সিমটমটা করে সেটা হচ্ছে হাইপারমেসিস গ্র্যাভিটারাম। সকালবেলায় হচ্ছে কিংবা যে কোনো সময় তার বমি বমি ভাব সারাক্ষণ এটা লেগেই থাকে, নৌশিয়াং ভমিটিং দুটাই, বমি বমি ভাব কিংবা বমি দুইটাই। রিকারেন্ট ইউটেরাইন ব্লিডিং অ্যান্ড ব্রাউন ডিসচার্জ। আচ্ছা, এটা অবস্টেট্রিক্সের যে আমরা ব্লিডিং পড়ে আসছি, যে আর্লি টাইম অফ দ্য প্রেগনেন্সি, এই সময় হচ্ছে যে কিছুটা ব্লিডিং হয়। তার মধ্যে কয়েকটা কারণে ব্লিডিং হতে পারে। এক নাম্বার হতে পারে সেটা যদি মিসক্যারেজ হয়ে যায়, অ্যাবর্শন যদি হয়ে যায়, অ্যাবর্শন, এটা মিসক্যারেজ বলি, 28 উইক্সের আগে যদি হচ্ছে, এটার কারণে ব্লিডিং হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হতে পারে অ্যাক্টোপিক প্রেগনেন্সি হতে পারে, যে ফার্টিলাইজেশনটা যদি হয়ে যদি সেটা যদি ইমপ্লান্টেশনটা যদি ইউটেরাসের ভিতরে যদি না হয়ে যদি অন্য কোথাও হয়, এটার জন্য হতে পারে ব্লিডিং। আরেকটা হতে পারে হাইড্রাটিফর্ম মোল বা মোলার প্রেগনেন্সি, এটার জন্য হতে পারে। যেহেতু এখানে কোনো ফিটাস নাই, সেই জন্য ফিটাল মুভমেন্টে থাকাটাও কোনো কথা মানে থাকবে না, এটাই স্বাভাবিক। হিস্ট্রি অফ পারভেজাইনাল গ্রেপ লাইক ভেসিকল এক্সপালশন। আচ্ছা, যে পিভি এক্সামিনেশনের কথা যেটা বললাম, যে সেটা যদি আমি দেখি সার্ভিক্সটা ওপেন করে, তাহলে এখানে দেখতে পারবো যে এরকম ভাবে কিছুটা বের হয়ে আছে, ভেসিকল, গ্রেপ লাইক ভেসিকল, এরকম ভাবে ফুসকা মতো বের হয়ে আছে। এখন আমি কি কি পাবো, দ্যাট মিনস আমি এক্সামিনেশন করে কি পাবো, এটা তো আর পেশেন্ট বলতে পারবেন। আমি দেখবো যে এটা হচ্ছে ইল লুকিং দেখতে, অসুস্থ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এখান থেকে এটা একটা অ্যাবনর্মাল অবস্থা, শারীরিক কন্ডিশন অবস্থা খারাপের দিকে যাবে, ওয়েট লস হয়ে যাবে, অ্যানিমিয়াটা খুব পাওয়া যাবে। কিন্তু ব্লাড লসের একটা হিস্ট্রি আছে, অ্যানিমিয়াটা হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। ইডিমা হতে পারে, একই সাথে প্রোটিন ইউরিয়া হতে পারে, রিনের সাথে কিছুটা প্রোটিন যেতে পারে। এখন এর সাথে সাথে যেটা হচ্ছে যে এই মোলার প্রেগনেন্সি হইলে আরেকটা বিষয় যেটা হতে পারে ইজ যে অ্যাক্লামশিয়া, দ্য প্রি অ্যাক্লামশিয়া। আসলে এই গাইনিক ও অবস্টেট্রিক্স কথা বলতে গেলে একটা সাথে আরেকটা বিষয় চলে আসে, ইজ এ বাস টপিকস, এবং এটা খুব মানে হেলাফেলা করে পড়ানো যায় না এই সাবজেক্টটা। প্রোটিন ইউরিয়া প্রি অ্যাক্লামশিয়া কজ, বিকজ দ্য প্রি অ্যাক্লামশিয়া একটা অন্যতম কারণ হচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে যখন প্রোটিন যখন পাস করছে, দিস ইজ এ প্রি অ্যাক্লামশিয়া, এবং একই সাথে তখন হচ্ছে যে পালস রেটটা খুব বেড়ে যাবে, ব্লাড প্রেশার, এবং ব্লাড প্রেশারটা বেশি বেড়ে যাবে। ওকে, এটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, যেটা একদম পেশেন্ট দেখলে আমি বুঝতে পারবো, এবং পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি কি পাচ্ছি। দ্য ইউটেরাস ইজ লার্জার দ্যান পিরিয়ড অফ অ্যামিনোরিয়া। আচ্ছা, তো পেশেন্ট এসে বলতেছে তার হচ্ছে 12 সপ্তাহ কিংবা 14 সপ্তাহ ধরে সে প্রেগনেন্ট, সে বলতেছে, কিন্তু তার প্যাট দেখে মনে হচ্ছে না সে 22 সপ্তাহ কিংবা তারও বেশি, তার মানে সাইজটা খুব ওভার হয়ে গেছে, ওভার ডিস্টেনশন হয়ে গেছে। তো এটা অনেক কারণেই হতে পারে। এক নাম্বার হতে পারে যেটা বলে আসছিলাম, যে ওখানে যদি অ্যামনিওটিক যে ক্যাভিটি আছে, অ্যামনিওটিক ক্যাভিটি সাথে ইউটেরাস, ইউটেরাস এখানে ভিতরে ইনার লেয়ারটা, তো এই অ্যামনিওটিক ক্যাভিটি, এটার মধ্যে যখন অ্যামনিওটিক ফ্লুইড যেটাকে বলা হচ্ছে, এটা যখন বেশি থাকবে, তো এটার জন্য বড় হতে পারে। তারপর হতে পারে মাল্টিপল প্রেগনেন্সি, হ্যাঁ, যে টুইন বেবি এটার জন্য বেশি হতে পারে। তারপর হতে পারে মানে লার্জ বেবি, জাইগোমেটিক, হ্যাঁ বেবি, এটার জন্য হতে পারে, বড় হতে পারে অ্যাবডোমেনটা বেশি, অ্যাবডোমেন দ্যাট মিনস ইউটেরাসটা। এবং আরেকটা হতে পারে যেটা এখন পড়তেছে মোলার প্রেগনেন্সি। তো এটার জন্য তো আমরা দেখতে পারি যদি 22 মানে 12 উইক প্রেগনেন্সি হয়,
এটা মনে হচ্ছে তখন 20 উইকস এর একটা প্রেগনেন্সি এরকম মনে হচ্ছে, দ্যাট মে আই হ্যাভ টু সাসপেক্ট যে এইগুলোর কোনো একটা কারণ হবে। তখন সাথে সাথেই তো আর ওটা করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কনফার্ম করা যাচ্ছে, তখন আমরা ইউএসজি করে উই হ্যাভ টু কনফার্ম যে হ্যাঁ সমস্যাটা আসলে কি, এবং সেই অনুযায়ী আমাদের তখন এটা কি করা ম্যানেজমেন্ট পদক্ষেপ নেওয়া হয়। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এখান থেকে ইউটেরাস লার্জার দেন পিরিয়ড অফ অ্যামিনোরিয়া, হ্যাঁ যেরকম থাকার কথা তার থেকে বেশি পরিমাণ হচ্ছে বড় দেখা যাচ্ছে, এটাকে পিরিয়ড অফ অ্যামিনোরিয়া দিয়ে হিসাব করা হচ্ছে। আরেকটা এখানে খুব পিকুলার একটা বিষয় যেটা গাইনিকোলজিতে কোথাও এই শব্দটা নাই, ডাউই, ডাউই, দ্য ইউটেরাস ইজ ডাউই ইন কনসিস্টেন্সি অ্যান্ড ডাজন্ট কন্ট্যাক্ট। ওকে, তো ইউটেরাস অর্থাৎ আমি যখন একটা অ্যাবডোমেনের উপর হাত রাখবো তখন বলবো যে একটা ডব ডব শব্দ হচ্ছে, দিস ইজ এ ডাউই ফিলিং, এটা দিয়ে এটাই হচ্ছে পিকুলিয়ার একটা অন্যতম কি বলে এটাকে সাইন, যেটা দিই মুলার প্রেগনেন্সিটা মানে 80% ক্ষেত্রে হচ্ছে মানে সন্দেহ করা যায় বা মনে করা যায় যে দিস ইজ মেবি এ মোলার প্রেগনেন্সি, ডাউই ফিলিং, ডব ডব শব্দ। ফিটাল পার্ট আর নট ফিল, এটা আমি পালপেশন করেই বুঝতে পারবো। ফিটাল হার্ট সাউন্ড নট অডিবল। ওকে, on par vaginal examination, PV examination, bilateral ovarian enlargement may be palpable. Finding of vesicle, luteal cyst at the fornix. If cervical os is open, blood or vesicle may be filled instead of membrane. তো এটা খুব সিম্পল একটা বিষয়। এখানে আরেকটা বিষয় হতে পারে এসসিজির একটা অন্যতম কারণ যে এসসিজি যখন বেশি হয়ে যাচ্ছে, ওকে একটু আবার একটু এখানে যেতে হবে, তো এসসিজি যখন বেশি হয়ে যাচ্ছে তখন এটা সিগন্যাল পাঠাচ্ছে যে এখানে ফেলোপিয়ান টিউব ইজ ওভারি মধ্যে সিগন্যাল পাঠাচ্ছে। তখন যেটা হচ্ছে যে বাইল্যাটারাল মানে দুই দিকেই হতে পারে ওভারিয়ান সিস্ট, লুটিয়াল সিস্ট যেটাকে বলা হচ্ছে লুটিয়াল। আমরা যখন ওভারিয়ান টিউমার পড়ে আসলাম তখন একটা শব্দ ছিল লুটিয়াল সিস্ট, লুটিয়াল সিস্ট যেটা কোত্থেকে তৈরি হচ্ছে, স্পেশালি কর্পাস লুটিয়াম থেকে তৈরি হচ্ছে। কর্পাস লুটিয়াম, কারণ আমরা জানি যে কর্পাস লুটিয়াম যখন একটা কি হচ্ছে ইনফার্টিল থেকে একটা যখন সেকেন্ডের ওসেট বের হয়ে যাচ্ছে, যেটা খোলসটা পড়ে থাকে এটাকেই তো কর্পাস লুটিয়াম বলছি। তো এটা যদি ইমপ্লান্টেশন যদি না হয়, ফার্টিলাইজ না হলে কি হয়ে যায়, এটা এন্ডোমেট্রিয়ামের সাথে এখান থেকে বের হয়ে যায়, মেনস্ট্রুয়েশন হয়ে এটা বাইরে আউট হয়ে যায়। বাট যদি ইমপ্লান্টেশন হয় তখন কিন্তু এটা কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি বলি, সিপি, কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হচ্ছে। এটার ফলে যেটা হচ্ছে যে ওভারির মধ্যে বাইল্যাটারাল এরকম ভাবে লুটিয়াল কিন্তু সিস্ট হচ্ছে। ওকে, একই সাথে আসলে অনেকগুলো পড়া এসে যায়। লুটিয়াল সিস্ট এট দ্য ফর্নিক্স, ফাইন্ডিং অফ দ্য ভেসিকল এটা চলে গেল। আর এখান থেকে if cervical os is open, blood vesicle may be filled the instead of the membrane। আচ্ছা, luteal cyst at the fornix, আচ্ছা এটা আরেকটা বিষয় আছে, এখানে একটু বোঝার বিষয় আছে। আচ্ছা ইউটেরাস, আচ্ছা আমরা সিএস সার্ভিক্স হয় না এই ক্লাসটা, আমরা এটা মানে ক্যান্সার অফ সার্ভাইকাল ক্যান্সার যেটা মানে কি বলে বাংলায় বলে জরায়ু মুখের যে ক্যান্সারটা এখানে ক্ষত যেটা বলছি, তো এটা দেখা যাচ্ছে যে এই কোরিও কার্সিনোমার মধ্যে কিংবা এটা যখন ক্যান্সারটা হচ্ছে তখন এই ক্যান্সারটা দেখা যাচ্ছে যে লেশনটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফর্নিক্স, অ্যান্টেরিয়র ফর্নিক্স, দিস ইজ এ পোস্টেরিয়র ফর্নিক্স। তো এখানে দেখা যাচ্ছে লেশন হচ্ছে। ওকে, তাহলে এটাই হচ্ছে যে যেটা বললাম যে লেশন হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে একটা লেশন ক্ষতর মতো তৈরি হচ্ছে ইন কেস অফ কোরিও কার্সিনোমা। আচ্ছা, এটার সাথে কিন্তু আবার অ্যাক্টোপিক প্রেগনেন্সি যেটা কি বলা হচ্ছে, সরি অ্যাক্টোপিক প্রেগনেন্সি না, সার্ভাইকাল অ্যাক্টোপি কিংবা ইরিশন অফ সার্ভিক্স, এটাকে কিন্তু এখানে করা যাবে না। দিস ইজ এ ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস। এটা হাই থটের পড়া ক্লাসটা হচ্ছে, একটু মনোযোগ না দিলে বোঝা যাবে না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি করতে চাই তাহলে এখান থেকে সিএস সার্ভিক্স, তারপরে হচ্ছে হাইড্রাটিফর্ম মোল কিংবা হচ্ছে সিআইএন
সার্ভাইকাল ইন্ট্রাইপেথিয়া নিউপ্লাসিয়া, এটা অথবা কি হতে পারে সার্ভাইকাল একটোপি। এগুলোর ক্ষেত্রে কিন্তু একদম এই প্রায় কাছাকাছি ধরনের সিমটম থাকে, তখন আমাদের কি ইনভেস্টিগেশনকে এটা কনফার্ম করতে হয়। আচ্ছা, আজকে পড়াইতে যে অন্যদিকে তুলে দিতেছি। ইনভেস্টিগেশন খুব সিম্পল, ইউএসজি করব, ইউএসজি করে দেখতে পারবো যে স্টোম অ্যাপিয়ারেন্স এরকম থাকবে। আর বিটা এসসিজি, সিরাম এসসিজি, বিটা এসসিজি করবো, এখানে বিটা লেখা দরকার। এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে মাল্টি ইলিভেটেড বেশি পরিমাণ দেখবো। সাকশনের নিউক্লিওরেটেস প্রথম নাম্বার 1। আর যদি 40 বছরের বেশি হয়, বাচ্চা যদি 3টা থাকে জীবিত থাকে, তখন আমি হিস্টেক্টমি করতে পারি, যদি মনে হয় টোটাল ইউটেরাসটা কেটে ফেলে দিব আর কি, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। ওকে, দেন কোরিওকার্সিনোমা ইজ এ malignant disease of the trophoblast characterized by the abnormal hyperplasia and anaplasia, absence of chorionic villi, hemorrhage and the necrosis। আচ্ছা, ঠিক একই ব্যাপার, সেই মোলার প্রেগনেন্সি যেটা হচ্ছে, সেই ট্রপোব্লাস্টারই এক ধরনের বৃদ্ধি হচ্ছে, হাইপারপ্লেসিয়া, সেলের অ্যাবজর্মাল ক্রোমোজোম কিংবা হচ্ছে সেলের যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, একই সাথে মরফোলজিক্যাল লস হয়ে যাচ্ছে, অ্যানাপ্লেসিয়া যেটাকে বলা হচ্ছে, মরফোলজি লস হয়ে যাচ্ছে। এবং কোরিওনিক ভিলা যেটা আছে, যেটা দিয়ে ফিটাল মেমব্রেনের সাথে কানেক্টিভিটি থাকে, নেটওয়ার্ক থাকে, সেটা হচ্ছে এখানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে এবং হ্যামোরেজ এবং নেক্রোসিস হয়ে যাচ্ছে ফাইনালি। দিস ইজ এ কোরিওকার্সিনোমা। ইট ইজ এ হাইলি ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজিং দ্য কোরিওনিক এপিথেলিয়াম, যেটা কোরিওনিক এপিথেলিয়াম থেকে সেল থেকে সেখান থেকে কি করছে, অ্যারাইজ করছে। ওকে, এইটার ম্যানেজমেন্ট কি, হিস্ট্রি অফ মোলার প্রেগনেন্সি পাস্ট অবশ্যই থাকবে। আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পারসিস্টেন্ট ইল হেলথ, একটা দীর্ঘ সময় ধরে এরকম কি একটা অসুস্থ থাকবে, ইরেগুলার ব্লিডিং অ্যাট টাইমস ব্রিক্স, এরকম লালচে হলদে কালার, কন্টিনিউয়াস অ্যামোনিয়া অ্যান্ড আদার সিমটম। যেহেতু এটা মেটাস্টেসিস হয়ে যায় এবং মেটাস্টেসিস হয়ে গেলে এটা কিন্তু অন্যদিকে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। দেন এর ফলে সব থেকে বেশি যেটা হচ্ছে যে হ্যামোপটাইসিস, এটা হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোরিওকার্সিনোমা, কাশির সাথে রক্ত বের হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বেশি হচ্ছে এই হ্যামোপটাইসিস। কফ, ব্রেথলেসনেস থাকতে পারে, ভেজাইনা ইরেগুলার অ্যাট টাইম ব্রিক্স, হ্যামোরয়েজ, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, কনভালশন, প্যারালাইসিস, কমা থাকতে পারে, নাও থাকতে পারে, এপিগ্যাস্ট্রিক পেইন বা জন্ডিস, বাট হ্যামোপটাইসিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাইন অফ কোরিওকার্সিনোমা। ইল লুকিং প্যালোর ভেরিয়েন্ট ডিগ্রি দেখা যাবে, যেহেতু অনেক ব্লাড লসের হিস্ট্রি, এই জন্য শরীর বা চোখ ফ্যাকাশে থাকবে। ভেজিনাল একটা এক্সামিনেশনের মধ্যে পারভেজিনাল বেডিং মে বি প্রেজেন্ট, ইউনিল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল ইনলার্স ওভারিস, দুই দিকে ওভারি বা একদিকে ওভারিটা হচ্ছে বড় দেখাইতে পারে, ইউটেরাসিস ইনলার্স থাকবে, বড় হয়ে যাবে। ইনভেস্টিগেশন এসসিজি অবশ্যই এখানে করতে হবে, চেস্ট এক্সরে, বিকজ এটা যেহেতু মেটাস্টেসিস হয়ে লাঙে যায়, সেই জন্য একটা চেস্ট এক্সরে করবো, পেলভিক সোনোগ্রাফি। ডায়াগনস্টিক ইউরেট অ্যান্ড কিউরেটেস। আচ্ছা, ডায়াগনস্টিক ইউরেট অ্যান্ড কিউরেটেস বলতে সেখান থেকে আমরা ক্রিয়েট করে ডিএনসি করে, এখানে আমরা ডিএনসি করতে পারি, সেখান থেকে ডিএনসি করে সেলটা নিয়ে হিস্টোলজিকেও দেখতে পারি যে হ্যাঁ এখানে ক্যান্সার সেল আছে কিনা আর না। একসাথে আরো কিছু করতে পারি, মেটাস্টেসিসের জন্য লিভার ফাংশন টেস্ট, সিটি স্ক্যান করতে পারি, কিংবা বায়োপসি করতে পারি ভ্যাজাইনাল, এগুলো করতে পারি না, এগুলো করতে হবে, মাস্ট করতে হবে ইন কেস অফ কোরিওকার্সিনোমা। প্রিভেনশন অফ কোরিওকার্সিনোমা, এটা এখন একটু জেনে রাখি যে এটা যাতে না হয়। প্রোফাইলেক্সিস কেমোথেরাপি ইন অ্যাট রিস্ক ওমেন ফলোইং ইভালুয়েশন অফ মোলার প্রেগনেন্সি মে বি কনসিডার। যে সমস্ত পেশেন্টের হচ্ছে এই ধরনের মোলার প্রেগনেন্সি থাকে, তাদেরকে প্রোফাইলেক্সিস হিসেবে, প্রতিষেধক হিসেবে কেমোথেরাপি দেওয়া যেতে পারে। কেমোথেরাপি বলে মেডিসিনের যে থেরাপিটা এটা, এবং এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে মেটিকুলাস ফলো আপ, মানে ঘন ঘন একটা কি বলে পর্যবেক্ষণ রাখতে হবে, 6 মান্থ 10, 1 বছর 2 বছর রাখতে হবে এরকম, যে এটা আবার বাড়ছে কিনা, হচ্ছে কিনা, বিটা এসসিজি করে কিংবা ইউএসজি করে দেখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মোলার প্রেগনেন্সি ট্রিটমেন্ট করার পরে। সিলেক্টিভ হিস্টেরেক্টমি হাইড্রাটেড ফর মোল ওভার 35 ইয়ার্স, মানে হিস্টেরেক্টমি 35-এর বেশি যদি থাকে তখন আমি ইউটেরাসটা কেটে ফেলে দিতে পারি। এবং ডায়াগনস্টিক ডিএনসি এটা করা যেতে পারে অ্যাবনর্মাল ব্লিডিং কিংবা সেখান থেকে সেল বোঝার জন্য। আচ্ছা, ডিএনসি জিনিসটা এটা এটা কি আমরা বুঝি কিনা, ডিএনসি খুবই সিম্পল, ডিএনসি খুব জটিল কিছু না। অর্থাৎ একটা ইউটেরাস যদি এখান থেকে আঁকি, সেখান থেকে এখান থেকে একটা লেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটাই হচ্ছে শেডিং হচ্ছে প্রতি মাসে, এবং এটারই সব থেকে বেশি রোল। এটা একটা কিউরেট করা হয়, হ্যাগার্স ডাইলেটর বলি, এটা দিয়ে সার্ভিসটাকে ওপেন করা হচ্ছে, একটা এরকম ভাবে শার্প থাকে, এখান থেকে সেটা সেল নিয়ে আসা হচ্ছে, সেল নিয়ে এসে জাস্ট মাইক্রোস্কোপের নিচে দেখা হচ্ছে কি হচ্ছে, দিস ইজ এ ডিএনসি। এটা একটা কাজ। আরেকটা হতে পারে যে আমি পুরো লেয়ারটাকে ফেলে দিতে যাচ্ছি, এটা হচ্ছে ডিএনসি। তো ডিএনসি দুইটা হতে পারে, প্যাথোলজির রোগ ডায়াগনোসিসের জন্য হতে পারে, আবার রোগটাকে সারানোর জন্য হতে পারে। আর টিউমার হয়েছে এখানে, একটা ফাইব্রয়েড হয়েছে, এটাকে কেটে ফেলতে পারে, দিস ইজ এ ডিএনসি।
ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। রেপার্টরিতে আসলে এটা দিস ইজ অপারেটিভ কেস, তো এটার জন্য আসলে ট্রিটমেন্ট আমাদের কেন, দিস ইজ রেফার টু দ্য হসপিটাল। কারণ এটা ওষুধের মাধ্যমে তো কোনোভাবেই সম্ভব না। বুঝতে হবে যে হাইড্রোটিফর্মোল কিনা, যদি পাই আমাকে রেফার করতে হবে। একটা রুব্রিক্স আছে যে হাইড্রোটিফর্মোলটাকে প্রমোট করার জন্য, এক্সপালশন বের করার জন্য কিছু ওষুধ দেওয়া আছে, সেটা আমি একটু যদি দেখাতে চাই রেপার্টরিতে। আর ফির রেপার্টরিতে প্রেগনেন্সি অধ্যায় যেতে হবে, এখান থেকে মল, ওখান থেকে দুইটা রুব্রিক্স সাব রুব্রিক আছে। আর্সেনিক, মোলস হাইড্রাটিডস টু প্রমোট এক্সপালশন বের করার জন্য, প্রমোট করার জন্য, ত্বরান্বিত করার জন্য আমরা এটা অপারেশনের আগে হতে পারে। ডার্টিং, শুটিং পেন থাকলে ক্যালকিয়া কার্বনিকাম টু রিমুভ ডিসপোজিশন ক্যালকিয়া কার্ব সাইলিশিয়াম। তাহলে এই কেসটা যেটা এখন এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের একটা ইউনিক একটা পড়া। ইউনিক বলছি এই জন্য যে যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ওষুধ কিংবা কোনো ধরনের কিছু বিষয় আসে নাই, তো আমরা এটা নিয়ে এখন চিন্তা করতে পারি, বা আমরা এখন হচ্ছে থিঙ্ক করতে পারি যে এটা প্রিভেন্ট করার মতো কোনো সুযোগ আছে কিনা। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যে বিষয়গুলো আছে, কিংবা হিস্ট্রি যদি ফ্যামিলিতে থেকে থাকে, দিস ইজ অপরচুনিটি, এটা নিয়ে আমরা এখন কাজ করতে পারি, চিন্তা করতে পারি, কিংবা ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারি।